আরজিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, তদন্তের মুখ পুরোপুরি ঘুরিয়ে দিতে চেয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানার ওসি অভিজিৎ মণ্ডল। বৃহত্তর ষড়যন্ত্র জানাচ্ছে সিবিআই। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শনিবার গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, টালবাহানার অভিযোগ উঠেছে। এমনকি তদন্তের অভিমুখ পুরোপুরি ঘুরিয়ে দিতে চেয়েছিলেন তারা। মূল অভিযুক্তকে বাঁচানোর জন্যই কি এত তৎপরতা, নাকি আরও কিছু ধামাচাপা দেবার চেষ্টা করছে? সিবিআই দাবি করছে এই মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আর তাতে জড়িত থাকতে পারে পুলিশ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই। রবিবার আদালতে সিবিআই জানিয়েছে ঘটনার দিন দেহ উদ্ধারের পরেই সন্দীপ ঘোষ এবং অভিজিতের মধ্যে ফোনে কথা হয়েছিল। সকাল 10:03 নাগাদ খবর পান থানার ওসি, অথচ তার পরেও প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন তিনি। টালা থানার তৎকালীন ওসি এত দেরিতে ঘটনাস্থলে পৌঁছলেন কেন? শুধু তাই নয়, দ্রুত ঘটনাস্থল ঘেরাও হলো না কেন? কেন একাধিকবার সেখানে অবাধে ঢুকলেন বেরোলেন প্রচুর মানুষ? কেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন অনুযায়ী ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হলো না? এমনকি বাজেয়াপ্ত প্রক্রিয়াও শুরু হলো ঘটনার অনেক পরে। এই সবের সুযোগ নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে থাকতে পারে বলে জানাচ্ছে সিবিআই কর্তারা। অভিযুক্তকে কিংবা অন্য কাউকে বাড়তি সুবিধে পাইয়ে দেবার জন্যই কি এমন করা হয়েছে? খতিয়ে দেখা হচ্ছে সেটাও। অগস্ট চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের পর একটি জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি নথিভুক্ত হয়েছিল। সেই 542 নম্বর জিডিতে স্পষ্ট লেখা হয়েছে আরজিকর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে সেখানকার এক পড়ুয়া চিকিৎসকের অচেতন দেহ পাওয়া গিয়েছে। অথচ ওই চিকিৎসককে যে মৃত অবস্থাতে উদ্ধার করা হয় ততক্ষণে সেটা কারো অজানা নয়। তাহলে অচেতন দেহ পাওয়া গিয়েছে কেন লেখা হলো জিডিতে? এ নিয়ে এটা কি নিছক ভুল, নাকি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হয়েছে? প্রশ্ন তুলছেন সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, ঘটনার দিন দুপুর 2:55 হাসপাতালের সুপার অভিযোগ জানান। পরের সন্ধে 7:30 নাগাদ মৃতার পরিবার অভিযোগ করে, কিন্তু অভিযোগ পাওয়ার অনেক পরে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগের পরেই পুলিশের তৎপরতায় তড়িঘড়ি দেহ দাহ করে ফেলা হয়। এমনই নানা প্রশ্নে পুলিশের গাফিলতির কথা তুলে ধরছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহার থেকে মুক্তির পর বিরাট বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। এবার অগ্নি পরীক্ষা। সুপ্রিম কোর্টে জামিনে মুক্তির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়ে দিয়েছেন 2 দিন পরে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন তিনি। তার সঙ্গে জানিয়েছেন পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর বসবেন না। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় 6 মাস জেলে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেল মুক্তি 2 দিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, যতদিন না জনতা জনার্দনের রায় পাচ্ছি ততদিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরে দিল্লিতে নির্বাচন রয়েছে, আদালতে আমি বিচার পেয়েছি, এবার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমি মানুষ যেদিন চাইবে সেদিন আবার আমি দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসব। প্রসঙ্গত সবকিছু ঠিকঠাক থাকলে মাস 5 পরে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তবে সেই নির্বাচন যাতে এগিয়ে আনা হয় সেই দাবিও জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে আপাতত এই কয়েক মাসের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কাকে বসাতে চলেছে আম আদমি পার্টি সেই নাম কিন্তু এখনো ঘোষণা করেনি কেজরিওয়ালের দল। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বিরাট বড় ঘোষণা, বিরাট বড় সুযোগ। নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী আবাস যোজনার শর্ত অনেকটাই লঘু করে দিল নরেন্দ্র মোদী সরকার। সামনেই নির্বাচন হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে, তারপর নির্বাচন হবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে। তাই গরিবের মন জয়ে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। তবে যেহেতু আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে তাই নতুন কোনো ঘোষণা করতে পারছেন না। কিন্তু চলতি প্রকল্পের প্রসারকেই প্রচারের হাতিয়ার করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মতো প্রকল্পকে সামনে রেখে রবিবার থেকে লাগাতার 3 দিন 3 রাজ্যে কর্মসূচি নিয়েছেন নরেন্দ্র মোদী। গরিবের মন জয়ে আবাস যোজনার সুবিধে পাওয়ার শর্ত এবার বদলে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এখন থেকে মোটর সাইকেল থাকলেও মিলবে আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির টাকা। মোটর চালিত নৌকা থাকলেও আবাস যোজনায় সরকারি সাহায্যে বাড়ি তৈরিতে এবার বাধা থাকবে না।
এছাড়াও সেচযুক্ত 2.5 একর বা সেচহীন 5 একর জমির মালিকও পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ বাড়ি তৈরির টাকা। আগে প্রতি মাসে 10,000 টাকা রোজগার করলে এই প্রকল্পের নাম লেখানো যেত না, কিন্তু এখন থেকে মাসে 15,000 টাকা পর্যন্ত উপার্জনকারীরাও বাড়ি তৈরি করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। 2016 সালে ঘোষণা হয়েছিল এই প্রকল্পের। এখনো পর্যন্ত গ্রামে এই প্রকল্পে বাড়ি তৈরির টার্গেট 3,26,73,016টি। বাড়ি তৈরি হয়েছে 2,65,71,000। তাই সুবিধে শর্ত বদলে দিয়ে একদিকে টার্গেট পূরণ, অপরদিকে ভোট বাক্সে গরিবের সমর্থন আদায়ের চেষ্টা জারি নরেন্দ্র মোদী সরকারের। ভারতের 1 নম্বর জঙ্গি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাগড়ি মন্তব্যকে রাহুল গান্ধীকে গ্রেপ্তারের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। রাহুল গান্ধী দেশের শত্রু, দেশের বিরোধী দলনেতাকে ভারতের 1 নম্বর জঙ্গি বলে আক্রমণ শানিয়ে তার গ্রেপ্তারের দাবিতে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। এমনকি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে শিখদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী। সম্প্রতি ভার্জিনিয়ায় ভারতীয় প্রবাসীদের একটি সভায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, বিজেপির শাসনকালে ভারতে তোলানীতি ধর্মীয় স্বাধীনতা। এর সবথেকে বড় উদাহরণ শিখ সম্প্রদায়। তাদের পাগড়ি কারা পরা এবং গুরুদ্বারে যাওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে ভারতে। এখন অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে তাদের। শুধু শিখ ধর্ম বলে নয়, অন্য ধর্মের লোকদেরও একই অবস্থা ভারতে। রাহুল গান্ধীর এই মন্তব্যকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়ান খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন। এই ইস্যুতেই এবার রাহুল গান্ধীকে জঙ্গি বলে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী। তিনি জানিয়েছেন, আগুন জ্বালানোর চেষ্টা শুরু করেছেন রাহুল গান্ধী। এরপরেই সুর চড়িয়ে বলেন, রাহুল গান্ধী হলেন দেশের 1 নম্বর জঙ্গি। যারা দেশের ট্রেন, জাহাজ, বিমান উড়িয়ে দেবার হুঁশিয়ারি দেয়, তারা আজ ওর সমর্থনে এগিয়ে আসছে। এতেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আমার মনে হয় রাহুল গান্ধীকে গ্রেপ্তার করবার জন্য পুরস্কার ঘোষণা করা উচিত। উনি দেশের সবথেকে বড় শত্রু, জানালেন নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাহুল গান্ধী ভারতীয় নন, উনি জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। বিরাট বড় ঘোষণা বিহার রাজ্যের জন্য। ক্ষমতায় এলেই মাত্র 1 ঘন্টার মধ্যে বিরাট বড় সিদ্ধান্ত। বিহার নিয়ে বড় ঘোষণা দিলেন প্রশান্ত কিশোর। 2015 সালের শেষে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেন 2016 থেকে সেই রাজ্যে সম্পূর্ণ নিষিদ্ধ হবে মদ বিক্রি। তারপর থেকে ওই নিয়ম চলে আসছে গোটা বিহারে। বর্তমানে গোটা বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। এবার ওই মদ বন্ধের নিয়ম তুলে দিতে চাইছেন প্রশান্ত কিশোর। ভোটের আগে তেমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন একসময়ের ভোটকুশলী এবং বিহারের নতুন রাজনৈতিক পার্টি জনসুরজের প্রধান প্রশান্ত কিশোর। ওয়াকিবহাল মহলের মতে এটাই তার মাস্টার স্ট্রোক। প্রশান্ত কিশোর নতুন দল গঠন করেছেন জনসুরজ, যার নাম। এর আগেও তিনি জানিয়েছিলেন তার দল ক্ষমতা এলে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ বিষয়টি তুলে দেবেন। এবার প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন তার দল বিহারে ক্ষমতায় এলেই আর কোনো সময় অপচয় নয়, একেবারে 1 ঘন্টার মধ্যে ওই নয়া নিয়ম চালু করবেন তিনি বিহারে। পুনরায় বিহারে মদ বিক্রি চালু করবেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গ পেল আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হাওড়া থেকে চালু হলো আরও 3টি বন্দে ভারত, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে এবার আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে প্রতিবেশী রাজ্যগুলিতে, প্রতিবেশী রাজ্য বিহার এবং ওড়িশায়। রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট 6টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে 3টি চলাচল করবে হাওড়া থেকে। হাওড়া থেকে একটি যাবে ওড়িশার রাউরকেল্লা, একটি যাবে হাওড়া থেকে বিহারের ভাগলপুর, অপরটি যাবে বিহারের গয়া পর্যন্ত। রবিবার এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রেলের শীর্ষ আধিকারিক সহ স্কুল কলেজের পড়ুয়ারা। টাইফুনে বিপর্যস্ত মায়ানমার, লাওস এবং ভিয়েতনাম। বিপুল পরিমাণ ত্রাণ পাঠালো বন্ধু ভারত। টাইফুন ইয়াগের দাপটে বিপর্যস্ত মায়ানমার এবং লাওস, এছাড়াও ভিয়েতনাম। খারাপ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বন্ধু ভারত। 3 দেশে অপারেশন উদ্ভাবের অধীনে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ ত্রাণ সাহায্য পাঠালো ভারত সরকার। নৌবাহিনীর জাহাজ এবং বায়ুসেনার বিমানে পাঠানো হয়েছে এই ত্রাণ সামগ্রী। চলতি বছরে এশিয়ার সবথেকে শক্তিশালী টাইফুন ইয়াগি আছড়ে পড়েছে মায়ানমার, লাওস এবং ভিয়েতনামে। শুধু ভিয়েতনামে মৃত্যু হয়েছে 74 জনের, ঘর ছাড়া প্রায় 2.5 লক্ষ মানুষ। এদিকে অপরদিকে টাইফুনের দাপটে ভিয়েতনাম, উত্তর থাইল্যান্ড, লাওসে প্রাণ হারিয়েছেন 260 জনের বেশি মানুষ। রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন নৌবাহিনীর জাহাজ INS সাতপুরায় করে 10 টন ত্রাণ পাঠানো হচ্ছে মায়ানমারে।
এর মধ্যে রয়েছে শুকনো খাবার, পোশাক এবং ঔষধ। এছাড়াও বায়ুসেনার বিমানে 35 টন ত্রাণ পাঠানো হচ্ছে ভিয়েতনামে। লাওসে 10 টন ত্রাণ পাঠাচ্ছে ভারত সরকার। পুলিশের উর্দিপরেই তৃণমূল কর্মীর জন্মদিনে পুলিশ কর্তা, ছবি ভাইরাল। বিতর্কে সাব ইন্সপেক্টর। তৃণমূল কর্মীর জন্মদিনের অনুষ্ঠানে উর্দি পরেই হাজির থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। শুধু উপস্থিতি নয়, সেখানে কেক কেটে তা মাখামাখিও করলেন পুলিশ কর্তা। আর এইসব ছবি ভাইরাল হতে বিতর্কে মুখে পড়লেন সাব ইন্সপেক্টর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে। তৃণমূল কর্মী সোহেল রানার জন্মদিনে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর তাজ আলম। সেখানে কেক কেটে খাওয়া থেকে শুরু করে অন ডিউটি অবস্থায় পুলিশের উর্দিতে ফোম কেক লাগানো হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে রানীনগর 2 ব্লকের কংগ্রেস সভানেত্রী মমতাজ বেগম হীরা জানিয়েছেন, পুলিশ তো তৃণমূল দলের চটিচাটা কর্মী হয়ে গিয়েছে বর্তমানে, আর তাই তৃণমূল কর্মীর জন্মদিনে যাওয়াটা তাদের ডিউটি মনে করছে রাজ্য পুলিশ। জনতার নয়, তৃণমূল নেতাদের হয়ে কাজ করছে তারা। এক নজরে আজকের পশ্চিমবঙ্গের লেটেস্ট ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি আমরা। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টি। তবে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো জেলার কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর।